রবীন্দ্রনাথের জীবন দর্শনে মৃত্যু কোনো বিভীষিকা নয়, নয় কোনো বিধুর সমাপ্তি। নবজন্মের লক্ষ্যে সে এক অভিযাত্রা, নতুন দেশে নতুন খেলার আহ্বান। মৃত্যুকে সহজভাবে গ্রহণ করার অত্যাশ্চর্য ক্ষমতা ছিল বলেই প্রিয়জনের ধারাবাহিক চলে যাওয়ার মাঝেও তিনি ছিলেন শান্তশীল, অচঞ্চল। মৃত্যু অভিসারী রবীন্দ্রনাথকে কত সহজেই বলতে শুনি, মরতে মরতে মরণটারে শেষ করে দে একেবারে। মরণের আঘাত অতিক্রম করে মানুষ যাতে স্থৈর্যের সঙ্গে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, তার নজির কবির নিজের জীবন। টেগোর রিসার্চ ইনস্টিটিউটের প্রকাশনায় শ্রীকৃষ্ণ কৃপালিনীকে উৎসর্গ করা সোমেন্দ্রনাথ বসুর লেখা হীন কলেবরের পুস্তক তবে তাই হোক থেকে নির্বাচিত অংশ আপনাদের জন্য পাঠ করে শোনাব। আশা করি সংবেদনশীল শ্রোতারা হৃদয়ঙ্গম করবেন কিভাবে মৃত্যুর সন্তাপ হেলায় সরিয়ে কবি আত্মস্থ থেকেছেন সৃজনের হোমাগ্নিতে। রেণুকা কবির মেজ মেয়ে, যাকে রানী বলে ডাকত সবাই। তাঁকে নিয়ে ওং পিতানহসী লেখা হয়েছে। মৃত্যু তাঁর 2রা আশ্বিন 1310। জোড়াসাঁকোর বাড়ির খোলা ছাদে মনের আনন্দে যখন সে ছুটে বেড়াত, তখন মনে হতো একটি তেজি ঘোড়া যেন মুক্তির আনন্দে ছোটাছুটি করে বেড়াচ্ছে। মাত্র 13 বছরের আয়ু নিয়ে রেণুকার জীবন, তারই মধ্যে কি আশ্চর্য বিশিষ্টতার ছাপ রেখে গেছে সে কবির জীবনীতে। জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির আবহাওয়ার সঙ্গে রানী যেন ঠিক মেলেনি। আত্মবিশ্বস্ত, জেদি, একরোখা, পরম অভিমানিনী এই মেয়েটির মধ্যে ছিল সন্ন্যাসিনীর নিরাসক্তি। বিলাস ব্যসন তো দূরের কথা, বেশভূষাতেও তার কোনো বিশেষ অনুরাগ ছিল না। খাওয়া দাওয়া সম্বন্ধেও নিতান্ত উদাসীন। দেখতে যে বেলার মতো সুন্দরী তা নয়, কিন্তু আশ্চর্য দুটি দৃপ্ত চোখের চাউনি যেন কথা বলতো। চুল বেঁধে সাজগোজ করতেও তার মহা আপত্তি। যে মৃণালিনী কবির উপরেও অখণ্ড প্রভাব বিস্তার করতেন, তিনিও যেন একটু সমঝে চলতেন এই মেয়েকে। বিরক্ত হয়ে বলতেন কখনো কখনো, কি সৃষ্টি ছাড়া মেয়ে জন্মেছে, আর পারিনে বাপু। নিতান্ত যখন শিশু, তখনই তার দাপট বেশ অনুভব করা যেত। কবির চিঠিতে দেখা যায় ব্যক্ত শব্দের মনের কথা প্রকাশ করতে পারছে না বলে দিবানিশি নানা প্রকার অব্যক্ত ধ্বনি উচ্চারণ করছে। তাকে সামলে রাখা দায়। সঙ্গে যে এক রেজিমেন্ট ভৃত্য এসেছে, সকলেই প্রায় সেই মহাপ্রভুকে নিয়েই নিযুক্ত আছে। যতই তার ইচ্ছাকে প্রতিহত করার চেষ্টা হয়, ততই তীব্র আর্তনাদে তার প্রতিবাদ উচ্ছ্বসিত হয়ে ওঠে। যা হাতের কাছে পায় তাই মুখে ঢোকাবার চেষ্টা করে। অন্যকে আক্রমণ করে নিজের জেদ বজায় রাখতে 1.5 বছরের রেণুকা কিরকম সচেষ্ট, তার একটা সাক্ষ্য প্রমাণ সহ প্রত্যক্ষদর্শীর বিবরণ আছে। খোকার সঙ্গে তার খুব ভাব, যেন খোকার প্রতি খাস দখলের অধিকার। যদি দেখলে খোকা কোথাও চুপচাপ শুয়ে আছে, অমনি তার ঘাড়ের উপর পড়ে তার মুখের উপরে মুখ রেখে তাকে চুমো খেয়ে তার চুল ধরে টেনে তাকে মেরে তার প্রতি ভয়ানক সোহাগের উৎপীড়ন আরম্ভ করে দেয়। খোকা সহ্য করে, রানী রানী বলে আদর করে। কখনো যদি খোকা ঘুমোয় আর রানী থাকে জেগে, তাহলে ঘুমন্ত খোকাকে ওই 1.5 বছরের রানী মারপিট, টানা টানি, ঠেলা ঠেলি করতে থাকে। খোকাকে ঘুম থেকে তোলে, খোকা অনুনয় করে বলে, রানী আমাকে একটু ঘুমোতে দে। রানী শোনে না, খোকাকে খেলা করতে বাধ্য করে। আর ওই এক রত্তি মেয়ে সর্বদাই অত্যন্ত সুস্পষ্টভাবে বেলির প্রতি আপনার রাজকীয় অসন্তোষ প্রকাশ করে থাকে। মৃণালিনী একটু সন্ত্রস্ত।
এই সৃষ্টি ছাড়া মেয়েকে কেমন করে সামলাবেন? রবীন্দ্রনাথ বোঝেন এই নিয়ম ছাড়া মেয়েটিকে ভালোবাসেন। আর একজন পরম দরদী ছিলেন রেণুকার। তিনি হলেন কবির স্নেহধন্যা অমলা, সেকালের সেরা গায়িকা, দেশবন্ধুর বোন। তিনি কবির সংসারেই যেন একজন অতি আপন, অতি নিকট। তিনি কবি পত্নীকে বলেন, কাকিমা, আপনারা কেউ ওকে বোঝেন না, ওর মধ্যে একটা মহাপ্রাণ আছে, আপনারা কেউ তা দেখেন না। দ্বিজেন্দ্রনাথের পুত্র নীতীন্দ্রের সঙ্গে রবীন্দ্র পরিবারের যোগ খুব ঘনিষ্ঠ। মৃণালিনী, বেলা এবং কবির চিঠিপত্রে নিতু বা নিতদার উল্লেখ আছে অনেক। নিতু তার কাকিমাকে ও তার ছেলে মেয়েদের খুবই ভালোবাসেন। সেই নিতুবাবু রানীর এক জন্মদিনে নিয়ে এলেন এক উপহার। তখনকার সেরা দোকান হোয়াইটওয়ের লেটলর বাড়ি থেকে একটা বিরাট বাক্স, তার মধ্যে এক বহুমূল্য সিল্কের ফ্রক লেস ফ্রিল দিয়ে সাজানো। সকলেই সেই ফ্রক দেখে মুগ্ধ। রানীকে সেই ফ্রক পরানো হলো। আয়নার সামনে দাঁড়িয়ে রানী বিস্ময়ে বিমূঢ় হয়ে নিজেকে দেখলে কিছুক্ষণ। হাত বুলিয়ে লেশগুলো দেখলে, দেখলে ফ্রিলগুলো। মুখে ফুটে উঠল অসন্তোষ। কেউ কিছু বোঝবার আগেই পট পট করে লেশগুলো, ফ্রিলগুলো ছিঁড়ে ফেলে দিয়ে ফ্রকটা টেনে গা থেকে খুলে ফেলে ঘাড় বাঁকিয়ে দাঁড়িয়ে রইল। হৈ হৈ কাণ্ড, আতঙ্কিত সবাই। মৃণালিনী ক্ষিপ্ত প্রায়। আমি এখন নিতুকে মুখ দেখাবো কি করে? অমলাকে ডেকে বললেন, দেখে যাও তোমার অসাধারণ বোনটির কাণ্ড। অমলা ছোট বোনটিকে কোলে তুলে নিলেন, পাশের ঘরে গিয়ে বসলেন দুজনে। দিদির গলা জড়িয়ে ধরে রানী চুপ করে বসল। অমলা বললেন যে কাজটা ভালো হয়নি, নিতুদা শুনলে দুঃখ পাবেন। দুটি উদাস চোখের বিষণ্ণ চাউনি অমলা দিদির মুখের উপর মেলে ধরে রানী বললে, অমলা দি, ওরা জানে আমি এসব ভালোবাসি নে, এসব পড়তে আমার কষ্ট হয়, তবু কেন আমায় ওরা জোর করে পড়ায়? মহাল থেকে মাছ এসেছে, বাড়ির সকলেই এসে জুটেছে সেই মাছ দেখতে। মুখরোচক আলোচনাও হচ্ছে কি কি রান্না হতে পারে। দুটি বড় বড় কাতলা তখনও জ্যান্ত, খাবি খাচ্ছে। আর সকলের সঙ্গে রানীও এসেছিল। হঠাৎ তার আর্তচিৎকারে চমকে উঠল সবাই। ও মা গো, ওই মাছ তোমরা খাবে? ওরা যে এখনো বেঁচে আছে বলে দুহাত দিয়ে চোখ ঢেকে ছুটে চলে গেল। ভেঙে পড়ল অজস্র কান্নায়। বড় মেয়ে বেলার লেখাপড়ার জন্য রবীন্দ্রনাথ যেরকম ব্যবস্থা নিয়েছিলেন, রেণুকার ক্ষেত্রে ঠিক তেমন করতে পেরেছিলেন কিনা জানি না। নিজে নিজেই বইপত্র পড়ত রানী, মন ছিল না গল্প গুজবে। মীরা দুঃখ করেছেন তাকে অল্প বয়সে বিয়ে না দিয়ে লেখাপড়া করালে বোধহয় রবীন্দ্রনাথ ঠিক করতেন। বেলার বিয়ে হয়েছিল অনেক সন্ধান, অনেক দরাদরির পরে। সে বিয়েতে সমারোহ কিছু কম হয়নি, কিন্তু রানীর বিয়েটা কেমন যেন হঠাৎ হয়ে গেল। কেন যে রবীন্দ্রনাথ 11 বছরের মেয়ের বিয়ের জন্য এত ব্যস্ত হয়ে পড়লেন, তা নিয়ে আজ কোনো অনুমানেই হয়তো সত্য সন্ধানের সাহায্য হবে না। তবু মনে একটা প্রশ্ন কাঁটার মতো জেগে থাকে। ঠাকুরবাড়ির প্রগতিশীলতার আবহাওয়ায় এই বিবাহ ওই বয়সে কি অপরিহার্য ছিল? রানী অত্যন্ত জেদি। অল্প বয়সে বিয়ে দিলে মনটা স্বামীর পরিবারের জন্য আগে থেকে প্রস্তুত হয়ে থাকবে, এই রকম একটা ভাবনা কবির মনে ছিল। তাছাড়া সত্যেন্দ্রনাথ নামক পাত্রটিকে তাঁর পছন্দ হয়েছিল, বেশ মনে ধরেছিল। ছেলেটি দেখতে সুন্দর, ব্যবহারটিও নম্র, বিনয়ী। অ্যালোপ্যাথি জানে, অ্যালোপ্যাথির ডিগ্রির উপর হোমিওপ্যাথিক চূড়াইবার জন্য আমেরিকা রওনা হইতেছে। মৃণালিনীকে এসে বললেন যে রেণুকার বিয়ে ঠিক, মাঝে আছে 3টি দিন। বিস্মিত কবি পত্নী বললেন, তুমি বলো কি গো, এরই মধ্যে মেয়ের বিয়ে তুমি দেবে? কবি বোঝালেন ছেলেটিকে তার বড় ভালো লেগেছে। রানী বড্ড জেদি,
বরটি তাই ভালো মানুষ দেখেই তিনি পছন্দ করেছেন। তাছাড়া বিয়ের পরই তো সে বিদেশে চলে যাবে, ফিরতে ফিরতে রানী বেশ বড় হয়ে উঠবে। মৃণালিনীর মন তবুও ভালো করে সায় দেয় না। মাত্র 3 দিনে বিয়ের জোগাড় যন্তর হয় কি করে? উৎসাহ দিয়ে কবি বলেন, হবে হবে, সব হবে, কলকাতা শহরে নাকি কিছু আটকায়? তুমি শুধু একটু প্রসন্ন মনে কাজে লেগে যাও তো ছোট বউ, সব ঠিক হয়ে যাবে। তাই হলো। সমারোহ বিশেষ কিছু হলো না। বন্ধুদেরও যথাসময়ে খবর দিতে পারলেন না। লিখলেন জগদীশচন্দ্রকে, একটা খবর তোমাকে দেওয়া হয় নাই। হঠাৎ আমার মধ্যমা কন্যা রেণুকার বিবাহ হইয়া গেছে। ত্রিপুরার রাধাকিশোরকে লিখলেন, আজ আমার মধ্যমা কন্যা শ্রীমতী রেণুকার বিবাহ। পাত্রটি মনের মতো হওয়ায় 2-3 দিনের মধ্যেই বিবাহ স্থির করিয়াছি। খুব খুশি মনে রানী এ বিয়ে মেনে নিতে পারেনি। অপ্রসন্নতার ছায়া লেগে রইল মুখে। একটু আশ্বস্ত হলো শুনে যে বিয়ের পরেই বর চলে যাবে। এবার জেদের প্রকাশটা হলো অন্যরকম। বিয়ের সব কাজেই সে লক্ষ্মী মেয়ের মতো মাথা নিচু করে রইল। রবীন্দ্রনাথের এরকম একটা বিশ্বাস ছিল যে বিয়ের পর স্বামীর সঙ্গে মিলিত হবার অবাধ অবসর মেয়েদের দরকার। পিতৃপক্ষ যদি মাঝে মাঝে অতিরিক্ত টান দিয়ে বাধা সৃষ্টি করে, তাহলে মেয়েরা তাদের পিতৃগৃহের অভ্যাস সম্পূর্ণ ভুলে গিয়ে স্বামীর সঙ্গে সকল রকমে মিশে যেতে পারে না। বেলার বিয়ের পর এই প্রসঙ্গে চিঠি লিখতে গিয়ে রবীন্দ্রনাথ রানীর কথাও বলেছেন মৃণালিনীকে। রানীও যদি বিবাহ করে দূরে যায় তাহলে ওর ভালোই হবে। অবশ্য প্রথম বছর 2 আমাদের কাছে থাকবে, কিন্তু তারপরে বয়স হলেই ওকে সম্পূর্ণভাবে দূরে পাঠানো ওর মঙ্গলের জন্যই দরকার হবে। রানীর যেরকম প্রকৃতি, বাপের বাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেই ও শুধরে যাবে। আমাদের সঙ্গে নিকট যোগ থাকলে ওর পূর্ব অ্যাসোসিয়েশন যাবে না। রানীর বিয়ের প্রায় সঙ্গে সঙ্গেই সত্যেন্দ্রনাথ চলে গেলেন বিদেশে। রানী রয়ে গেল পিত্রালয়ে। অল্পকালের মধ্যেই রবীন্দ্রনাথ মৃণালিনী দেবী ও সন্তানদের নিয়ে চলে গেলেন শান্তিনিকেতনে। এই বছরেই 7ই পৌষ ব্রহ্মচর্যাশ্রম শুরু হলো। কাজের জোয়ার নানা ঘাটে টেনে নিয়ে ঘুরিয়ে বেড়ায় কবিকে। বিশ্রামের অবকাশ কিছুমাত্র নেই। রথীন্দ্রনাথের পড়াশোনার ভাবনাটা সব সময়েই চেপে রয়েছে মনের উপরে। ইতিমধ্যে কাজের বোঝা বেড়েই চলেছে। বঙ্গদর্শনের সম্পাদকতা, শিক্ষকদের কারো কারো সঙ্গে মতান্তর, জগদীশচন্দ্রের জন্য অর্থনৈতিক সহায়তার আয়োজন। শরীর ও মন ক্লান্ত। চিঠিতে লিখছেন, একটা অদৃশ্য অমঙ্গল আমার সহিত অহরহ লড়াই করিয়া আমাকে ভুলুণ্ঠিত ও পিষ্ট করিতেছিল। শ্রাবণ মাসে যেতে হলো কুষ্টিয়া, সেখান থেকে শিলাইদহ। অন্য কি বৈষয়িক কাজ ছিল জানি না, তবে সংসারের নানা জটিল জাল থেকে একটু যেন বিশ্রাম নেবার তাগাদা ছিল মনে মনে। দাবদাহে ত্রস্ত হরিণ যেমন জলের মধ্যে লাফাইয়া পড়ে, আমি পদ্মার গর্ভে ঝাঁপ দিলাম। পদ্মার শীতল ক্রোড় আমার চিরপরিচিত। শুধু কি অদৃশ্য অমঙ্গলের আশঙ্কা? মনের নিভৃত কোণে কি আশা ছিল না যে মেঘ কেটে যাবে, দুর্দিনের অবসান ঘটবে? অনেক স্বপ্ন, অনেক কল্পনা আছে মনে মনে। ঈশ্বর আমাকে অসময়ে অকৃতার্থ করিবেন না। কিন্তু যে অদৃশ্য অমঙ্গলের হাত থেকে বাঁচতে শিলাইদহের পদ্মাক্রোড়ের জন্য এই ব্যাকুলতা, সেই অমঙ্গলের যথার্থ লীলা শুরু হলো এই শ্রাবণেই। মৃণালিনী অসুস্থ হয়ে পড়লেন। কিছুদিনের মধ্যেই তাকে কলকাতায় নিয়ে যেতে হলো। প্রথম আঘাত লাগল নীতীন্দ্রের মৃত্যুতে। এই ভ্রাতুষ্পুত্রটি কবি ও কবিপত্নীর পরম প্রিয় ছিলেন। তাঁর সংশয়াপন্ন অবস্থায় রাত্রি জাগরণে উদ্বেগে শরীর ক্লান্ত হয়েছে কবির। তাদের যে লালবাড়ি নীতীন্দ্রেরই তত্ত্বাবধানে তৈরি হলো, সে লালবাড়িতেই তার মৃত্যু হলো। মীরা লিখেছেন, নিতুদার মৃত্যুতে মা খুব কাতর হয়ে পড়েন।
তার অল্পকালের মধ্যেই ৭ই অগ্রহায়ণ মৃণালিনীর মৃত্যু হল। কবি নিজে দিনরাত সেবা করেছেন, বড় বড় ডাক্তার এসেছেন, কিন্তু সেই অদৃশ্য অমঙ্গল মৃত্যুর প্রথম বাণটি নিক্ষেপ করল অব্যর্থ লক্ষ্যে। ইতিমধ্যে বিদেশ থেকে ফিরে এসেছেন রেণুকার স্বামী সত্যেন্দ্রনাথ। মৃত্যুর আগে তাদের ফুলশয্যার উৎসব ঘটিয়ে গেলেন মৃণালিনী। এই মৃত্যুর অল্পকাল পরে অমলা লিখেছিলেন, রানীর জন্য আমার ভারী ভাবনা হয়েছে। একে তো ওর শরীর অত্যন্ত খারাপ, তারপরে এই শোকটা সবচেয়ে ওরই বেশি লাগবে। ও মেয়ে ভারী সহজে কাতর হয়ে পড়ে। একবার একটা পাখি পুষেছিল, সে পাখিটা মারা গেলে যে কাতর হয়েছিল, কাউকে কিছু বলতো না, গুমড়ে গুমড়ে কেঁদে অস্থির হতো। ওর স্বভাব ভারী চাপা। অমলার চিঠিতে রানীর জন্য উদ্বেগ। বেলা স্বামীর ঘরে, তার মন একটা অবলম্বন পেয়েছে। মীরা ও সমী ছোট, মৃত্যুর গুরুত্ব এখনো বোঝে না, কিন্তু রানী যে যন্ত্রণা নিজের বুকে লুকিয়ে নিয়ে কেঁদে কেঁদে মরবে। পুত্রকন্যাদের নিয়ে কবি আবার ফিরে এলেন আশ্রমে। আবার শুরু হলো বঙ্গদর্শনের সম্পাদকতা, চোখের বালি উপন্যাস লেখা, মোহিতচন্দ্র সেনের সহায়তায় কাব্যগ্রন্থাবলীর প্রকাশ, আর সেই সঙ্গে সঙ্গে চলল স্মরণের কবিতা। প্রেম এসেছিল, চলে গেল সে যে খুলিদার। কিন্তু যে রুদ্রের দক্ষিণ মুখ দেখতে তিনি সদাই ব্যস্ত, সেই রুদ্রের প্রেমে আঘাত আছে, অবহেলা নেই। তার সেই কঠিন প্রেমে নেমে এলো এবার মধ্যমা কন্যা রানীর প্রাণঘাতিনী ব্যাধি হয়ে। সদ্য মাতৃহারা কন্যার অসুস্থতা কবিকে স্থির থাকতে দিলে না। আশ্রমের অনেক কাজ পিছনে ফেলে কবি চলে এলেন তাকে নিয়ে কলকাতায়। পরীক্ষা করে জানা গেল ক্ষয় রোগের প্রচণ্ড আক্রমণে রেণুকা অবসন্ন প্রাণ। হাজারিবাগের কালীকৃষ্ণ ঠাকুরের বাগান বাড়িতে রেণুকা, মীরা ও সমীকে নিয়ে কবি পৌঁছলেন। সঙ্গে গেলেন রেণুকার মামা নগেন্দ্রনাথ ও মৃণালিনী দেবীর পিসিমা রাজলক্ষ্মী দেবী। হাজারিবাগে অল্প কয়েকদিন পরেই নিজেই অসুস্থ হয়ে পড়লেন কবি। তার মধ্যেই মোহিতচন্দ্রের সঙ্গে পত্রালাপ চলছে। নতুন কবিতার খবর দিচ্ছেন, মেয়ের কথা উল্লেখ সেসব পত্রে নেই। মনে হয় তখনও খুব উদ্বিগ্ন হবার কারণ অনুভব করেননি। প্রফুল্ল চিত্তেই যেন বর্ণনা করেছেন, এখানে এখন পরিপূর্ণ বসন্ত। আমার পূব দিকের জানালা খোলা, সম্মুখে তরঙ্গায়িত চষা মাঠ দিক প্রান্তে নীল পাহাড়ে গিয়ে মিলেছে। কিন্তু এই নিরুদ্বিগ্নতা চিঠিতে যতটা, বাস্তবে কি ততটা ছিল? বোধ হয় নয়। বৈশাখের শেষে দেখলুম রেণুকাকে নিয়ে রবীন্দ্রনাথ চলেছেন আলমোড়ায়। পথ দুর্গম, কষ্টও যেমন এ যাত্রার, বিভ্রাটও তেমনি। বেরেলিতে পৌঁছলেন নির্ধারিত সময়ের 12 ঘন্টা পরে। সেই দিনই কাঠগুদাম যেতে হলো। সেখান থেকে অসুস্থ কন্যাকে এক্কায় চড়িয়ে রানীবাগের ডাক বাংলা, সেখান থেকে কোনো প্রকারে গম্যস্থানে আসিয়া পৌঁছিয়াছি। পথের এই বিভ্রাটে প্রথমে মনে হয়েছিল এত কষ্ট জানলে যাত্রা করিতে সাহসী করিতাম না, কিন্তু স্থানটি রমণীয়, জায়গাটি ভালো, বাতাসটি বেশ, বাড়িটি আরামের, চারিদিকে বাগান, ফুল ও ফলে সমৃদ্ধ। বাড়ির নাম টমসন হাউস। অনেক ঘর। পথের কষ্ট সত্ত্বেও রেণুকা ভালো আছে। মনে বড় আশা, কিছুদিন বিশ্রাম করিতে পারিলেই সে এখানকার স্বাস্থ্যকর জলবায়ুর পুরা উপকার লাভ করিতে পারিবে। কদিন পরেই 3রা জ্যৈষ্ঠের চিঠি। রেণুকার জ্বর আসছে, বোধ হয় ঈষৎ ভালোর দিকে যাচ্ছে। আরও কিছুদিন পরে 24শে জ্যৈষ্ঠের মন্তব্য, রেণুকা 2-3 দিন একটু ভালো আছে, যদি এইভাবেই চলে তবে আশাজনক। পাইন গাছের হাওয়ায় যক্ষ্মা রোগের উপশম হয়, তাই সারাদিন পাইনের ছায়ায় শুইয়ে রাখা হতো তাকে।
দূরে অনন্ত বিস্তৃত আকাশ তার বেদনাক্লিন্ন অবকাশকে কি শান্ত মাধুর্যে ভরে তুলত। আষাঢ়ের গোড়ায় রেণুকা একটু ভালো। সত্যেন্দ্রনাথ এসেছেন আলমোড়ায়। কবি নগেন্দ্রনাথের হাতে রেণুকার ভার দিয়ে এলেন কলকাতায়। বোলপুর ও শিলাইদহেও যেতে হলো। কলকাতায় সুরেন্দ্রনাথের বিয়ে 14ই আষাঢ়, কিন্তু কবি সে বিয়েতে থাকতে পারলেন না। খবর এলো টেলিগ্রামে রেণুকার রোগ বিস্তারের। ছুটে চলে যেতে হলো আলমোড়ায়। মনে আশঙ্কা ছিল কন্যাকে হয়তো আর জীবিত দেখতে পাবেন না। শুনলেন স্ট্রেকনিন, ব্র্যান্ডি প্রভৃতি দিয়ে ডাক্তাররা তাকে কোনো মতে বাঁচিয়ে রেখেছেন। কদিন আগে থেকেই রক্তবমি হচ্ছে। ডাক্তার সাধ্যমতো সব চেষ্টা করেছেন। কবির আসার খবর পেয়েই তার সঙ্গে দেখা না করে চলে গেলেন। বলে গেলেন, আমি এর বাবাকে বলতে পারবো না যে তার মেয়ের জীবনের আর কোনো আশা নেই। উদ্বিগ্ন পিতা মেয়ের শয্যা পার্শ্বে গিয়ে দাঁড়ালেন। তার তখন জ্ঞান আছে বেশ। কদিন ধরেই বাড়ির সকলকে রেণুকা অনুরোধ করেছে, আমায় বাড়ি নিয়ে চলো। বাবাকে কাছে পেয়েই সে কথাই বারবার বললে, বাড়ি চলো। পিতা সান্ত্বনা দিয়ে বললেন, তোকে বাড়ি নিয়ে যেতেই তো এসেছি। অ্যালোপ্যাথিক স্টিমুলেন্ট ওষুধ বন্ধ করে রবীন্দ্রনাথ হোমিওপ্যাথি শুরু করলেন। রক্ত ওঠা বন্ধ হলো, কাশি কমলো, জ্বর কমলো, বন্ধ হলো বিকারের প্রলাপ। সহজ সুস্থভাবে কথা বলতে লাগলো রেণুকা। আশা করিতেছি এই ধাক্কা কাটিয়া গেল। রেণুকার সেবা শুশ্রূষার সমস্ত দায়িত্ব নিজের হাতে তুলে নিলেন। সময় অত্যন্ত অল্প। তারই মধ্যে জগদীশচন্দ্রকে দীর্ঘ পরামর্শ দিয়ে চিঠিতে লিখলেন, বিদ্যালয়ের জন্য আমার উদ্বেগের সীমা নাই। বাবাকে কাছে পেয়ে রোগ তপ্ত শীর্ণ দেহে আনন্দের একটু ছোঁয়া লাগলো। বাবার হাতে ছাড়া ওষুধ কি পথ্য খেতে ইচ্ছে করে না। বাবা ছাড়া এক মুহূর্ত ভালো লাগে না। কবিও রোজ শয্যা পার্শ্বে বসে নতুন নতুন কবিতা শোনান মেয়েকে, যাতে কিছুক্ষণও রোগের যন্ত্রণা সে ভুলে থাকে। এমনি করেই শিশুর কিছু কিছু কবিতা লেখা হয়েছে। ও কবিতাগুলো রানীর অসুখের সময় লিখেছিলুম। আষাঢ় কেটে গেল, এলো শ্রাবণ। বর্ষা তার রমণীয় সরস স্নিগ্ধ কান্তি মেলে দিল চারদিকে। তবে একাদশীতে রেণুকার শরীর ক্লান্ত হয়। 4ঠা শ্রাবণ কবি লিখেছেন, কাল একাদশী, সেই কারণে রেণুকার জন্য উদ্বিগ্ন আছি। 15ই শ্রাবণ। মেঘ কেটে গেছে আকাশে। হিমালয়ের তুষার ললাট প্রভাত আলোকে জ্যোতির্ময় হয়ে উঠেছে। সমস্ত দুঃখ দুশ্চিন্তার মধ্যেও আমার চিত্ত আনন্দে প্রসারিত হয়ে যাচ্ছে। শ্রাবণ গড়িয়ে গেল ভাদ্রে। ভাদ্রের প্রথমেই মোহিতচন্দ্রকে ও শ্রীশচন্দ্রকে লিখলেন যে রেণুকা বাড়ি ফেরার জন্য অস্থির। তিনি আলমোড়া ছেড়ে আসতে তৈরি হচ্ছেন। লিখেছেন, পথের মধ্যে কাশীতে কয়েকদিন বিশ্রাম নিতে পারেন। আলমোড়া থেকে ফেরার পথে আবার নানা বিভ্রাট। রেণুকার শরীরে আর কোনো শক্তিই নেই। বসে থাকার ক্ষমতা নেই তার। শুইয়েই আনতে হবে। কাঠ জোগাড় করে স্ট্রেচার তৈরি করানো হলো। অনেক টাকা কবুল করে কুলি জোগাড় করা গেল। আলমোড়া থেকে কাঠ গুদাম প্রায় 80 মাইল পথ। পাহাড়ি পায়ে চলা পথে 30-32 মাইল। রানীকে স্ট্রেচারে নিয়ে নামছে কুলিরা। রবীন্দ্রনাথ নামছেন হেঁটে সঙ্গে সঙ্গে, কিন্তু কাঠ গুদামে নেমে এসে দেখা গেল গাড়ি চলে গেছে ছেড়ে। আবার পরের দিনের অপেক্ষা। পথশ্রমে রানী আরও পীড়িত। কবি ও সঙ্গীরা আর্ত ও অবসন্ন। ডাক বাংলোয় জায়গা নেই। ইংরেজ স্ত্রী পুরুষে দখল করে রেখেছে সমস্ত বাংলোটা।
জাঁকিয়ে আছে তারা। অসুস্থ কোনো রোগিণীর আপদ তারা ঢুকতে দেবে না। অনেক সন্ধানে স্টেশনের কাছে একটা ধর্মশালা পাওয়া গেল। নিচে কাঠের গোলা, দোতলায় দুখানি ঘর, তারই একটিতে রানীকে শোয়ানো হলো। সারা রাত কবি বসে রইলেন রেণুকার বিছানার পাশে। বহুকাল পরে একদিন এই কাহিনী বলতে বলতে রবীন্দ্রনাথ বলেছিলেন, ভাবতে পারো এখন যে আমি একা একা এরকম করে অত বড় একটা রোগীর সমস্ত ব্যবস্থার বোঝা বহন করতে পারি। এককালে রবীন্দ্রনাথ ঠাকুরের শক্তি তোমাদের কারো চেয়েই কিছু কম ছিল না। পরের দিন রেলে চড়লেন, সেখানে আবার এক নতুন বিপদ। কোন এক স্টেশনে নেমেছেন, সম্ভবত মোঘলসরাই। রানীর জন্য দুধ চাই। বেঞ্চির উপরে ফেলে এসেছেন মানি ব্যাগ। মনে পড়তেই ফিরে এলেন, সে ব্যাগ নেই। এক মুহূর্তে নিষ্ফল রাগে মন গর্জন করে উঠল। কি এক অসহায়তার বোধ! সঙ্গে একটা গুরুতর রোগী, ট্রেন ছেড়ে দিল। মন তো শান্ত হয় না। হঠাৎ মনে হলো, আচ্ছা বোকা তো আমি, এরকম করে মনের শান্তি নষ্ট করে লাভ কি? তার চেয়ে মনে করলেই তো পারি টাকাটা যে নিয়েছে সে চুরি করেনি, আমি নিজে ইচ্ছাপূর্বক তাকে ওটা দান করলুম। মন শান্ত হলো, ফিরে পেলেন স্বাভাবিক নিজেকে। আবার সেই কলকাতায় লালবাড়ির ছাদে চারদিক খোলা কাচের ঘর তৈরি হলো। শেষ শয্যা পাতা হলো রানীর। অমলা আসতেন প্রতিদিন সকালে, ফিরতেন রাতে ঘুম পাড়িয়ে। মীরা এলো দেখা করতে। শীর্ণ হাতখানি বাড়িয়ে কাছে ডেকে এক বাক্স খেলনা দিল রেণুকা। লখনৌ স্টেশনে কিনেছিল ছোট বোনটির জন্যে। যতদিন মীরা বেঁচে ছিলেন তার মনে রানীদির সেই জীর্ণ চেহারা ও ম্লান হাসি শেষ স্মৃতি হয়েছিল। সমস্ত দিন কথা বলে রানী। অমলা বারণ করেন। রানী হেসে বলে, আর কতদিন কথা বলবো অমলাদি? যা বলার এবার বলে শেষ করে নিই। জীবন মরণের সীমানা ছাড়ানো বন্ধুর ডাক শুনেছে সে যেন। অনেক কথার মধ্যে বলেছিল, বেচারা বাবা, আমি গেলে তার বড্ড কষ্ট হবে। অমলা বললেন, ছি রানী, এসব কথা কি বলতে আছে? শুনলে আমাদের কষ্ট হয় না? একটু চুপ করে থেকে রানী বললে, অমলাদি, তুমি ছোটবেলা থেকে আমাকে খুব ভালোবাসো না? দুটি চোখের অবাধ্য অশ্রুকে শাসন করে অমলা বললেন, তুমি কখনো দুষ্টু মেয়ে ছিলে না রানী। রাত্রি জেগে রোগিণীর সেবা করেছেন কবি। বিষণ্ণ চিত্তে নয়, হতাশায় হার মেনে নয়। মাঝে মাঝে বাইরে এসে দাঁড়ান একা। আকাশে লক্ষ লক্ষ তারা জ্বলছে, শান্ত নগরী সুষুপ্ত। রোগের শিয়রে রাত্রে একা ছিনু জাগি, বাহিরে দাঁড়ানো এসে ক্ষণেকের লাগি অনির্বচনীয়। সে মুহূর্তে জীবনের যত কিছু প্রিয়, দুর্লভ বেদনা যত, যত গত সুখ, অনুদ্গত অশ্রুবাষ্প, গীত মৌন মুখ, আমার হৃদয় পাত্রে হয়ে রাশি রাশি কি অনলে উজ্জ্বলিল। কি এক আশ্চর্য চিত্তের অধিকারী তিনি, মৃত্যুর আসন্ন পদক্ষেপ কানে নিয়ে বলতে পারেন জীবনের সব অভিজ্ঞতা কি অনলে উজ্জ্বলিল। রোগ যখন প্রথম ধরা পড়েছিল, শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ রানীকে সঙ্গে করে নিয়ে বারান্দায় এক কোণে উপনিষদের মন্ত্র পড়ে শোনাতেন। তিনি কি মেয়ের মন তৈরি করে দিচ্ছিলেন সংসারকে ছেড়ে যেতে, যাতে তার কষ্টের লাঘব হয়? তখন কি তাকে পিতা নহসী মন্ত্র শিখিয়েছিলেন, যে মন্ত্রে উন্মত্ততার প্রশ্রয় নেই, আছে অত্যন্ত সংযত, আত্মসংবৃত, বিনম্র
একটি নমস্কার। আর তাই যেদিন শেষ লগ্নটি এলো, বাবার হাত চেপে ধরে রানী বললে, বাবা, পিতা নহসি বলো। বাবাই যে তাকে হাতে ধরে প্রস্তুত করেছিলেন শেষ যাত্রার জন্যে। যখন মৃত্যুর ডাক শোনা গেল, তখন সেই দুয়ারটুকু পার হতে তার আর কোনো সংশয় রইল না। বাবাকে আশ্রয় জেনে, বাবা কাছে থাকার আনন্দ নিয়ে সে চলে গেল সেই মন্ত্র শুনতে শুনতে। ওং পিতানহসি পিতানবোধি নমস্তে হস্তু মা মা হিংসি বিশ্বানি দেব সবিতুর দুরিতানি পরশুভ সদ্ভদ্রং তন্নাশুভ নমঃ শম্ভবায় চ ময়ভবায় চ নমঃ শঙ্করায় চ মহেশ্বরায় চ নমঃ শিবায় চ শিবতরায় চ। বেদনা জর্জরিত দেহে আসন্ন মৃত্যুর কালো ছায়ার সামনে দাঁড়িয়ে 13 বছরের রেণুকা দ্বন্দ্বোত্তীর্ণ পুষ্ণতার এই মহামন্ত্র শুনতে চেয়েছিলেন জীবনের জয়ধ্বনি। নমঃ শিবায় চ শিবতরায় চ। পরে কতবার, কত কারণে, কত গ্রীষ্মে, বর্ষায়, শীতে, বসন্তে শান্তিনিকেতনের তরুচ্ছায়া আন্দোলিত প্রাঙ্গণে সত্রীমণ্ডলীর উৎসুক চিত্তকে ব্যথার পরশমণি ছুঁইয়ে রবীন্দ্রনাথ পিতানহসি মন্ত্রের বন্দনা করেছেন। 7 বছর পরে এই মন্ত্রের বাংলা গান রচনা করেছেন। তুমি আমাদের পিতা, তোমায় পিতা বলে যেন জানি, তোমায় নত হয়ে যেন মানি, তুমি করুণা করুণা রোষ। হে পিতা, হে দেব, দূর করে দাও যত পাপ যত দোষ, যাহা ভালো তাই দাও আমাদের, যাহাতে তোমার তোষ। তোমা হতে সব সুখ হে পিতা, তোমা হতে সব ভালো, তুমি ভালো হে, তুমি ভালো, সকল ভালোর সার। তোমারে নমস্কার হে পিতা, তোমারে নমস্কার। দক্ষিণের বাতাসে যখন পল্লব পল্লীতে চঞ্চলতা, যখন প্রভাত সূর্যালোকে কম্পিত শিশির বিন্দুটি আত্মদানে উন্মুখ, অন্ধকার যখন বর্ষণ মন্দ্রিত, তখনও কি পিতার কানে বেজেছে কন্যার সেই সানুনয় প্রার্থনা? কঠিন কর্তব্যের সব নিগড় ভেঙে মন উদাস হয়ে ওঠে, কথার সূত্র হারিয়ে যায়। পথ হারানো মেয়ের শেষ প্রার্থনা বুকের মধ্যে কি অতল রোদন হয়ে দুলে ওঠে। তাই কি বারবার ওই মন্ত্রে ফিরে আসতেন, বলতেন, তার সেই কথা যখন তখন আমি শুনতে পাই, বাবা, পিতানহসি বলো।